বিঘ্ন হয়ে উঠেছে রবিন আর হ্যানসন। 1 ঘন্টা হলো মুসা আর কিশোর গিয়েছে, ফেরার কোনো নাম নেই। প্রতি 5 মিনিট পর পর রোলস রয়েস থেকে বেরিয়ে আসছে রবিন, ব্ল্যাক ক্যানিয়নের দিকে তাকাচ্ছে বন্ধুরা আসছে কিনা সেটা দেখার জন্য। আর প্রতি 10 মিনিট পর পর বেরোচ্ছে হ্যানসন। ইয়ে মাস্টার রবিন, আমার মনে হয় এবার যাওয়া উচিত ভেতরে। কিন্তু গাড়ি ফেলে যাবার তো হুকুম নেই আপনার। আপনি তো বলেছিলেন চোখের আড়াল করাও নিষেধ। সে হোক, মানুষের জীবনের কাছে এই রোলস রয়েস তো আর কিচ্ছু না। আমি ওদের খুঁজতে যাব। গাড়ি থেকে বেরিয়ে এলো হ্যানসন। বুট খুলে একটা বৈদ্যুতিক লণ্ঠন বের করলো। পাশে এসে দাঁড়িয়েছে রবিন। রবিন হ্যানসনের দিকে তাকিয়ে বলল, চলুন তাহলে, আমিও যাব। ঠিক আছে, আসুন যাই। বুট বন্ধ করতে গিয়েও থেমে গেল হ্যানসন। বড় একটা হাতুড়ি বের করে নিল, দরকার পড়তে পারে। একটা অস্ত্র তো বটেই। রওনা হয়ে পড়ল দুজনে। দ্রুত হাঁটছে হ্যানসন, পা ভাঙা নিয়ে তার সঙ্গে পেরে উঠছে না রবিন মিলফোর্ড। তবু কাছাকাছি থাকার চেষ্টা করছে। টেরর ক্যাসেলের বারান্দায় এসে উঠল দুজনে। দরজা বন্ধ, হাতল ঝুলে পড়ে আছে, খোলা যাবে না পাল্লা।
আপনার কি মনে হচ্ছে বলুন তো? না, ঠিক বুঝতে পারছি না। তবে এটা ঠিক, ওরা নিজেরা হেঁটে যাননি, তাহলে দেয়ালে প্রশ্ন এঁকে যেতেন। চক ভেঙে এভাবে ফেলে যেতে হতো না। নিশ্চয়ই বই নিয়ে যাওয়া হয়েছে ওনাদেরকে। কিন্তু কে বয়ে নিয়ে যাবে? ভূত? আরে কোথায় নেমে চলছি? একদম পাতালে চলে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন, একটা ঘরে শেষ হয়েছে সিঁড়িটা। ইংল্যান্ডে আমি এই ধরনের ঘর দেখেছি, একটা দুর্গে, পাতাল কক্ষ। সিঁড়ির শেষ ঘরটা থেকে 3টে পথ 3 দিকে গিয়েছে। 3টে সুড়ঙ্গের মুখ দেখা যাচ্ছে। গাঢ় অন্ধকার, ওপাশে চকেরও কোনো চিহ্ন নেই। ওহো, কোন দিকে যাবে? মাস্টার রবিন, এক কাজ করি, বাতিটা নিভিয়ে দিই। সত্যি সত্যি যদি ভূত থাকে তাহলে অন্ধকারে নড়াচড়া করার কথা। দেখি কি ঘটে। গাঢ় অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইল দুজনে, কান খাড়া, যে কোনো রকম শব্দ শোনার জন্য তৈরি তারা দুজনেই। অখণ্ড নীরবতা, বাতাস কেমন ভেজা ভেজা, ভ্যাপসা গন্ধ। কতক্ষণ দাঁড়িয়ে আছে বলতে পারবো না। হঠাৎ করেই কানে এলো মৃদু একটা শব্দ। পাথরের উপর আলতো ঘষা লাগলো, যেন আরেকটা পাথর। কয়েক মুহূর্ত পরই দেখা গেল ম্লান আলো মাঝখানে সুড়ঙ্গের ভেতরে। ওদিক থেকেই ভেসে আসছে একটা শব্দ। কেঁপে কেঁপে এগিয়ে আসছে আলো। বোকামি করে বসলো হ্যানসন, চিৎকার দিয়ে উঠল, মাস্টার কিশোর! মাস্টার কিশোর! ধমকে থেমে গেল আলোর অগ্রগতি। দূরে চলে যাচ্ছে। ক্ষণিকের জন্য দুজনের চোখে পড়ল মেয়ে মানুষের পোশাকের একটা অংশ। তারপরই দ্রুত মিলিয়ে গেল আলো। মাস্টার রবিন, তাড়াতাড়ি! ছুটতে শুরু করলো। জ্বলে উঠেছে তার হাতের আলো, ঢুকে পড়েছে মাঝখানের সুড়ঙ্গে। হ্যানসনের পিছু পিছু ছুটল রবিন, কিন্তু বেশি দূর এগোতে পারল না। সোফারের পিঠের উপর এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে হ্যানসন। সামনে দুপাশে পাথরের দেয়াল, কোনো পথ নেই। এখানে এসে শেষ হয়ে গিয়েছে সুড়ঙ্গ। ওই দেয়ালের ভেতর দিয়ে চলে গেল। কোনো গোপন দরজা আছে বলে তো মনে হয় না। কিছু একটা ভেবে কোমরে ঝোলানো হাতুড়িটা খুলে নিল, টোকা দিল সামনের পাথরের দেয়ালে। আরে, এটা তো ফাঁপা, নিশ্চয়ই গোপন দরজা। হাতুড়ি দিয়ে জোরে জোরে ঘা মারতে লাগলো হ্যানসন। শিগগিরই একটা ফোকর বের হয়ে গেল। শক্ত তারের জালে সিমেন্টের পুরো আস্তর লাগিয়ে তৈরি করা হয়েছে দরজার পাল্লা। ওপাশ থেকে আটকানো, দেখে মনে হয় সাংঘাতিক ভারী, কিন্তু আসলে তা পাতলা। জোরে জোরে কয়েকটা ঘা মেরেই জাল থেকে সিমেন্ট খসিয়ে দিল সে। কাঁধ দিয়ে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো তারের জালে। কয়েক ধাক্কায় ফ্রেম খুলে চলে এলো জালের এক প্রান্তে। ওই প্রান্ত ধরে টেনে ফ্রেম সহ খুলে নিয়ে এলো সে। চলুন মাস্টার রবিন, দেখি ওই বেটি এদিক দিয়েই গেছে। হ্যানসনের সঙ্গে পেরে উঠছে না রবিন। শেষে তার একটা হাত ধরে টেনে নিয়ে চলল সোফার। খানিকটা এগোতেই শুরু হয়ে এলো সুড়ঙ্গ। সোজা হতে পারছে না হ্যানসন, মাথা নুইয়ে হাঁটতে হচ্ছে। যতই সামনে যাচ্ছে আরো সরু হয়ে আসছে সুড়ঙ্গ। মাথা নিচু করে রাখতে হচ্ছে সামনের দিকে, সোজা দেখতে পারছে না। হঠাৎ তার কপালে এসে জোরে লাগলো কিছু একটা। চমকে যাওয়ায় হাত থেকে খসে পড়ল লণ্ঠন, আর সঙ্গে সঙ্গে নিভে গেল। মাথার উপর দিয়ে উড়ে চলে গেল কিছু একটা। বাদুর! চুপ করুন, শান্ত হন মাস্টার রবিন, এভাবে ভয় পাবেন না। আরে ভয় না পেয়ে কি উপায় আছে নাকি?
একটার পরে সে গায়ে মুখে লাগছে। এই যে একটা মাথায় বসে পড়েছে। হ্যানসন, এরা তো ভ্যাম্পায়ার, সব রক্ত চুষে খাবে। ও সব গপ্প, ভ্যাম্পায়ার বলে আদতেই কিছু নেই। লণ্ঠনটা খুঁজে পেয়েছে হ্যানসন। সুইচে বার খানেক ঝাঁকুনি দিল, কিন্তু জ্বলল না। বিগড়ে গেছে বোধহয়। তো সত্যিই বিপদে পড়ে গেলাম দেখছি। এখন উপায়? হঠাৎ কোমরে হাত পড়ল রবিনের। শক্ত কিছু একটার ছোঁয়া লাগলো। এই যে মুসার টর্চটা কোমরে ঝুলে রেখেছিলাম। জ্বলে উঠল টর্চ। উড়ন্ত প্রাণীগুলোকে দেখল ওরা। একটা দুটো নয়, ডজন ডজন। বড় আকারের কাকতাড়ুয়া আলো দেখে তীক্ষ্ণ চিৎকার করতে করতে ছুটে এলো। ঠোকর মেরে টর্চের কাঁচই ভেঙে দেবে হয়তো। রবিন দ্রুত আলো নিভিয়ে দিল। বাড়ছে পাখির সংখ্যা। স্রোতের মতো একটানা আসছে সরু সুড়ঙ্গ দিয়ে। আছড়ে পড়ছে গায়ে, মুখে, মাথায়। ইতিমধ্যে কপালে গোটা দুয়েক ঠোকর লেগে গিয়েছে রবিনের। ফুলে গিয়েছে মাথা, ব্যথা করছে। না, এভাবে এগোনো যাবে না। আসুন পিছিয়ে যাই। দরজা দেখতে পেল। ঠেলা দিতেই খুলে গেল ভেজানো পাল্লা। আলো ফেলল ভেতরে। উফ, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল একদম। বাঁধনের দাগগুলো জোরে জোরে রলছে। কিশোরও রলছে। সংক্ষেপে হ্যানসন আর রবিনকে জানালো কি করে তারা বন্দী হয়েছিল। তাড়াতাড়ি যাওয়া দরকার, পুলিশ নিয়ে আসতে হবে। ভয়ানক লোক ওরা, আমরা না এলেই তো গিয়েছিলেন। ছোট ঘরটায় ফিরে এলো ওরা। সিঁড়ির দিকে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো কিশোর। কান পাতল। এই কিসের শব্দ? পাখি। পাখি? কি করে মেয়ে মানুষটাকে তাড়া করে গিয়েছিল জানালো রবিন। সব শেষে জানালো কি পাখি ওগুলো। কাকাতুয়া। জলদি চলো আমার সঙ্গে। কিশোরের মুখ দেখে মনে হলো বলতা হুল ফুটিয়েছে। এক থাবায় রবিনের হাত থেকে টর্চ নিয়ে ছুটতে শুরু করলো। ঢুকে পড়ল মাঝখানের সুড়ঙ্গে। আগে আগে ছুটছে কিশোর, পেছনে অন্যরা। তারের দরজাটার কাছে এসে দাঁড়িয়ে পড়ল সে। এক টানে ফেলে দিল পাল্লা। আবার ছুটল। ওর সঙ্গে তাল রাখাই কঠিন হয়ে পড়েছে অন্যদের জন্য। ক্রমে শুরু হয়ে এসেছে সুড়ঙ্গ। আলো দেখে উড়ে এলো
পাখিদের ঝাঁক। ঝুপ করে বসে পড়ল কিশোর, আলো নিভিয়ে দিল আর সঙ্গীদের উদ্দেশ্যে বলল, হামাগুড়িতে এগোতে হবে, এখানে সাবধান। এগিয়ে চলছে ওরা। সবার আগে কিশোর মাঝে মাঝে টর্চ জেলে দেখে নিচ্ছে পথ। মাথার উপরে উড়ছে পাখি, হুটোপুটি করছে, বসার জায়গা পাচ্ছে না, অন্ধকারে বেরোনোর পথ পাচ্ছে না, আতঙ্কিত হয়ে পড়েছে। একে বেঁকে এগিয়ে গিয়েছে সুড়ঙ্গ। একটা জায়গায় এসে আর বাঁক নেই, সোজা এগিয়ে চলে গিয়েছে। সামনে অন্ধকার ফিকে হয়ে এসেছে। এটাই সুড়ঙ্গের মুখ। কাঠের পাল্লা দিয়ে দরজা লাগানো হয়েছে সুড়ঙ্গ মুখে। হা করে খুলে আছে এখন পাল্লা দুটো। বেরিয়ে এলো কিশোর, তারার আলোয় দেখল বিরাট এক খাঁচায় ঢুকে পড়েছে। একে একে অন্যেরাও বেরিয়ে এলো সুড়ঙ্গের বাইরে, খাঁচার ভেতরে। আচ্ছা, কাকাতুয়ার খাঁচা এটা, হ্যারি প্রাইসের পাখি। টেরর ক্যাসল থেকে ওই গোপন সুড়ঙ্গ চলে গিয়েছে পাহাড়ের তলা দিয়ে। ব্ল্যাক ক্যানিয়ন থেকে পাহাড় ঘুরে গেলে হ্যারি প্রাইসের বাড়ি কয়েক মাইল, অথচ পাহাড়ের তলা দিয়ে গেলে মাত্র কয়েকশো ফুট। এগিয়ে গেল কিশোর, জোরে ঠেলা দিল খাঁচার দরজায়। ঝাটকা দিয়ে খুলে গেল দরজা, বেরিয়ে এলো বাইরে। সামনেই হ্যারি প্রাইসের বাংলো। কিশোর ফিস ফিসিয়ে সঙ্গীদেরকে বলল, চলো, চমকে দেবো ওদের। নিঃশব্দে বাংলোর দরজার কাছে এসে দাঁড়ালো ওরা। বেলপুশ টিপে দিল কিশোর। কয়েক মুহূর্ত পরেই খুলে গেল দরজা। দাঁড়িয়ে আছে হ্যারি প্রাইস, চোখে অবাক দৃষ্টি, কুৎসিত দেখাচ্ছে চকচকে টাক আর গলার কাটা দাগ। কি চাই? কথা বলতে চাই আপনার সঙ্গে। এত রাতে? সময় নেই, ঘুমোতে যাব। তাহলে হাজতে গিয়ে ঘুমোতে হবে, এখানে নয়। পুলিশকে ফোন করব। সতর্ক হয়ে উঠল হ্যারি প্রাইস। ভাবল কয়েক মুহূর্ত, আর তারপর একটু সরে জায়গা দিল। এসো, ভেতরে এসো। ঘরে ঢুকলো ওরা। টেবিলের ওপাশে বসে আছে একজন লোক, হালকা পাতলা, লম্বায় 5 ফুটের সামান্য বেশি হবে, হাতে তাস। বোঝা গেল খেলা ফেলে দরজা খুলতে উঠেছে প্রাইস। তো ছেলেরা, ভুটটুত দেখেছো কিছু ক্যাসেলে? হ্যাঁ, টেরর ক্যাসেলের রহস্য সমাধান করে ফেলেছি। কিশোরের আত্মবিশ্বাস দেখে অবাক হলো মুসা আর রবিন। সত্যিই কি সমাধান করতে পেরেছে তারা? তাই নাকি? তা রহস্যটা কি? আপনারা দুজন, হ্যাঁ, আপনারা দুজনেই টেরর ক্যাসেলের ভূত। ভুতুরে করে রেখেছেন বাড়িটাকে। কয়েক মিনিট আগে আমাকে আর মুসাকে আপনারাই ধরে বেঁধেছেন। মরার জন্য ফেলে এসেছিলেন অন্ধকার সেলের মধ্যে। ভ্রু কোচকে গিয়েছে হ্যারি প্রাইসের। ভাব দেখে মনে হলো ধরে মারবে। হাতুড়ির হাতলে আঙুল চেপে বসলো হ্যানসনের। খুব সাংঘাতিক অভিযোগ খোকা, কিন্তু প্রমাণ করতে পারবে না। মুসারও তাই ধারণা। প্রমাণ করতে পারবে কিনা কিশোর? হ্যারি প্রাইস কিংবা মিলার নয়, তাদেরকে বেঁধেছে 2 আরব দস্যু। সঙ্গে ছিল এক জিপসি বুড়ি আর একটা ইংরেজ মেয়ে। পারবো না মানে? নিশ্চয়ই পারবো। আপনার পায়ের জুতোর দিকে তাকান না একটু, তাহলেই বুঝতে পারবেন। আমাকে যখন বাঁধছিলেন তখনই আমি ওখানে আমার সেই প্রশ্নবোধক চিহ্নটা এঁকে দিয়েছি। চমকে উঠল প্রাইস আর মিলার। চোখ চলে গেল জুতোর দিকে। অন্যরাও তাকালো। চকচকে কালো চামড়ার জুতো, দুজনেরই ডান পায়ের জুতোর মাথার কাছে সাদা চকে আঁকা জিজ্ঞাসা চিহ্ন। 3 গোয়েন্দার ট্রেডমার্ক। হ্যারি প্রাইস আর রড মিলার তো বটেই, মুসা, রবিন, এমনকি হ্যানসনও অবাক হয়ে গিয়েছে। কিন্তু কি বুঝতে পারলে না? মেয়ে মানুষের পোশাক আর উইগ পরেছিল ওরা। আমাকে বাঁধার সময় ছুঁয়ে দেখেছিলাম, তখনই বুঝতে পেরেছি যে ওটা একটা পুরুষের বুট। বুঝলাম যে ছদ্মবেশ ধরেছে। 5 জনকে কিন্তু আমরা একসঙ্গে কখনোই দেখিনি। তার মানে তারা দুজনেই 5 জনের অভিনয় করেছে। একটা কুমিরের ছানা 7 বার দেখানোর মতো অনেকটা।
তার মানে দুই আরব, দুই মহিলা আর এক আলখাল্লা, সবই ওই দুইজনেরই কাণ্ড। ঠিকই বলেছ, তোমাদের ভয় দেখাতে বারবার চেহারা বদলেছি, তবে ক্ষতি করার কোনো ইচ্ছে ছিল না আমাদের। বাঁধন খুলে দেবার জন্যই আবার ফিরে গিয়েছিলাম, কিন্তু তোমাদের বন্ধুরা দেখে ফেললো, তারা খেয়ে ফিরে এসেছি। আমরা খুনিও না, স্মাগলারও না, ভূতও না। যা করেছি সব তোমাদেরকে ভয় দেখানোর জন্যে। তবে আমি খুনি, জন ফিলবিকে আমি খুন করেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক, তবে বিশেষ কিছু এসে যায় না তাতে। পুলিশের হয়তো এসে যাবে। চলুন আমরা যাই এখন, পুলিশকে খবর দিয়ে গিয়ে। দাঁড়ান দাঁড়ান, একটু সময় দিন আমাকে। জন ফিলবির সঙ্গে পরিচয় করে দিচ্ছি আপনাদের। জন ফিলবির ভূতের সঙ্গে তো? ভূতই বলতে পারো, ও নিজেই বলবে তাকে কেন খুন করেছি আমি। কেউ কিছু বলার আগেই ঘুরে হাঁটতে শুরু করলো জন ফিলবি। পাশের ঘরে চলে গেল, দ্রুত সেদিকে পা বাড়ালো হ্যানসন। থামুন থামুন, ভয় নেই, পালাবে না, মিনিট খানেকের ভেতরেই ফিরে আসবে। হ্যাঁ, কিশোর পাশা, এই যে নাও তোমার ছুরি। থ্যাংক ইউ। 8 ফলার ছুরিটা নিয়ে কোমরের বেল্টে আটকালো। ঠিক 1 মিনিট পরেই দরজায় এসে দাঁড়ালো লোকটা। না, মিস্টার ফিসফিস তো নয়, তার চেয়ে বেটে কিছুটা কম বয়সী একজন লোক। পরিপাটি করে আঁচড়ানো ধূসর চুল, পরনে টুইডের জ্যাকেট। এই গুড ইভিনিং, আমি জন ফিলবি। আমাকে নাকি দেখতে চাও? মিলার ছাড়া আর সবাই তাকিয়ে আছে, একেবারে চুপ, এমনকি কিশোরও চুপ হয়ে গিয়েছে। ও সত্যি জন ফিলবি? হঠাৎই ব্যাপারটা বুঝে ফেলল কিশোর। মুখ দেখে মনে হলো পোকা গিলে ফেলেছে। তাহলে আপনি জন ফিলবি আর আপনি হ্যারি প্রাইস, মিস্টার ফিশফিশ, তাই না মিস্টার ফিশফিশ? তা কি করে হয়? মিস্টার প্রাইসের চেয়ে বেটে, চুলও আছে। কিশোর ঠিকই বলেছে। পকেট থেকে একটা উইগ বের করে পরে ফেলল ফিলবি। আবার মাথা টাক হয়ে গেল তার, বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো, লম্বা দেখালো একটু, হঠাৎ ফিস ফিসে গলায় চেঁচিয়ে উঠল, একটুও নড়বে না, প্রাণের ভয় থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। চমকে উঠল 3 গোয়েন্দা এবং হ্যানসন। পরক্ষণে বুঝল ব্যাপারটা, নিজেকে মিস্টার ফিসফিস প্রমাণ করলো ফিলবি। অবাক হলো 3 গোয়েন্দা। লোকটা কত বড় অভিনেতা বুঝলো এখন। পকেট থেকে কি যেন একটা বের করলো ফিলবি, প্লাস্টিকের তৈরি, গলায় লাগিয়ে দিতেই গভীর কাটা দাগ হয়ে গেল। ছেলেরা, বুঝতে পেরেছ তো এবার? ফিলবিকে হ্যারি প্রাইস বানিয়ে ফেলা কিছুই না। গলার স্বর বদলে ফেলি, কথা বলি ভয়াবহ ফিসফিসে গলায়। কেউ ঘূর্ণাক্ষরেও কল্পনা করতে পারে না আমিই জন ফিলবি। গলার নকল দাগ আর মাথার উইগটা খুলে আবার পকেটে রেখে দিল ফিলবি। এসো, বসো সবাই। তারপর বলো কে কি জানতে চাও। তবে আগে আমিই বলে নিচ্ছি কিছু। দেখছো মিস্টার ফিসফিসের সাথে হাত মিলাচ্ছি আমি। কি করে করলাম? খুব সহজে। ফটোগ্রাফির একটা কৌশল। অনেক বছর আগে ছবিতে যখন অভিনয় করতাম, গলার স্বর খুব খারাপ ছিল, তোতলাতাম। লোকের সঙ্গে কথা বলতেই লজ্জা লাগতো। আশ্চর্য লোকের স্বভাব, এটাকেই দুর্বলতা ধরে নিল ওরা। ঠকাতো। অনেক ভেবে চিনতে শেষে নিজেকে মিস্টার ফিসফিস বানিয়ে নিলাম। ভয় পাওয়ানোর মতো চেহারা। গলায় কাটা দাগ দেখে ধরেই নিল লোকে লোকটা ডাকাত ফাকাত গোছের কিছু, তার উপর ভয়ঙ্কর ফিসফিসে গলা। বুঝে গেলাম হ্যারি প্রাইসকে ভয় পায় লোকে। ব্যাস, তাকেই ম্যানেজারের পদটা দিয়ে দিলাম। এরপর থেকে টাকা পয়সা আদায় বা কোনো কঠিন কাজ করার দরকার পড়লেই ফিসফিস সেজে হাজির হতাম লোকের সামনে। কেউ ধরতে পারেনি। লোকে জেনেছে জন ফিলবি আর হ্যারি প্রাইস আলাদা লোক। একমাত্র রড মিলার ছাড়া আর কেউ জানতো না ব্যাপারটা। ও আমার মেকআপ ম্যান ছিল। ফিসফিস হাজার পঞ্জিকা ওর মাথা থেকেই বেরিয়েছে। কেমন লাগছে শুনতে? ভালো ভালো, বলে যান। ভালোই কাটছিল দিন।
এই সময়ই এলো টকিং পিকচার। ভাবলাম অভিনয়কেই বেশি গুরুত্ব দেবে লোকে, গলার স্বরে সামান্য খুঁত সেটা মাপ করে দেবে, কিন্তু না, দিল না। ওটাকেই অস্ত্র বানিয়ে আমার মন গুড়িয়ে দিল, গরম লোহার শিক ঢুকিয়ে যেন ছ্যাঁকা দিয়ে দিল কলজে। ছেড়ে দিলাম অভিনয়, ঘরকুনো হয়ে গেলাম। এই সময়ই নোটিশ এলো ব্যাংক থেকে, ঋণের দায়ে আমার বাড়ি দখল করে নেবে, ফিলবি ক্যাসল অন্যের হয়ে যাবে। ভাবতেই খারাপ লাগে আমার। বেপরোয়া হয়ে উঠলাম। ক্যাসল তৈরির সময় সুড়ঙ্গটা আবিষ্কার করেছি। ক্যাসল বানিয়ে শ্রমিকেরা চলে গেল, রড আর আমি ছাড়া আর কেউ জানতো না এটা। সুড়ঙ্গের মাঝামাঝি একটা দরজা বানিয়ে নিলাম তারের জাল আর সিমেন্ট দিয়ে। এখানে এই বাড়িটা বানালাম। লোকে জানলো এটা হ্যারি প্রাইসের বাড়ি। এক ঝড়ের রাতে পাহাড়ের ওপর থেকে আমার গাড়িটা ফেলে দিলাম নিচে। লোকের কাছে মরে গেল জন ফিলবি। তা সে ভূতপ্রেতগুলো বানালেন কখন? শেষ ছবিটাতে অভিনয় করার সময় ভেবেছিলাম যেদিন ছবি মুক্তি পাবে বন্ধুদেরকে দাওয়াত করে এনে মজা দেব। তার হলো না। ছবি দেখে হাসাহাসি শুরু করলো লোকে, মন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ থেমে তারপর আবার বলতে শুরু করলো। পরে খুব কাজে লেগেছে জিনিসগুলো। এমনিতেই পুরনো ধাঁচের ক্যাসল, ভেতরে অদ্ভুত সব জিনিসে ঠাসা। দেখেই গা ছমছম করে লোকের, ভয় পেতে শুরু করে। তারপর দুই একটা ভূত কিংবা প্রেতাত্মা সামনে হাজির হয়ে গেলে ভিমরি খেতে থাকে শুধু। লোকে জানলো ক্যাসলে ভূতের উপদ্রব আছে। ওরা আর এদিকে মারালো না। পথটাও বন্ধ করে দিলাম পাথর ফেলে ফেলে। ক্যাসেল আর বেচতে পারল না ব্যাংক, হাতেও সময় পেলাম। বসে না থেকে দুষ্প্রাপ্য কাকাতুয়ার ব্যবসা শুরু করে দিলাম। কিছু টাকা জমেছে এখন আমার হাতে, আর সামান্য কিছু জমলেই ব্যাংকের টাকা পুরো শোধ করে দিতে পারতাম। কিন্তু তোমরা বোধহয় তা হতে দিলে না। মিস্টার ফিলবি, আপনি আমাদেরকে ফোন করেছিলেন, তাই না? ভয় দেখাতে চেয়েছিলেন। মাথা ঝোঁকালো অভিনেতা। ভেবেছিলাম এরপর আর ক্যাসেলের ধারে কাছে আসবে না, কিন্তু সাহস অনেক বেশি তোমাদের। তা সে কি করে জানলেন যে আমরা সে রাতেই যাব? আর আমাদের পরিচয় বা জানলেন কি করে আপনি? কিশোর জিজ্ঞেস করাতে মৃদু হাসলো জন ফিলবি। রড মিলার পায়ের কাজটা ওই করেছে। ব্ল্যাক ক্যানিয়নের ধারে একটা পাহাড়ের ঢালে ছোট্ট একটা বাংলো আছে, ওটা তার বাড়ি। নিচে থেকে সহজে লোকের চোখে পড়ে না বাড়িটা, কাছাকাছি থাকে, ক্যাসেলের উপর নজর রাখতে সুবিধে তার। তোমাদেরকে দেখেছিল, সঙ্গে সঙ্গে টেলিফোনে জানিয়েছে আমাকে। পাহাড়ের মাথায় টেলিভিশন এরিয়াল কে বসিয়েছে? বুঝতে আর অসুবিধে হলো না 3 গোয়েন্দার জন্য। কিন্তু আমাদের নামটা জানলেন কি করে? বলছি, কাগজে পড়েছি রোলস রয়েস প্রতিযোগিতার কথা। ব্ল্যাক ক্যানিয়নে গাড়িটাকে দেখলো রড, আমাকে জানালো। তাড়াতাড়ি গিয়ে ঢুকলাম ক্যাসলে, ভয় দেখিয়ে তাড়ালাম তোমাদেরকে। সত্যি ভয় পেতে দেরি করেছ তোমরা, আরো অনেক আগেই ভয় পেয়ে পালিয়েছে অন্যেরা। যাই হোক, তারপর ফিরে এলাম এখানে। টেলিফোন গাইডে খুঁজলাম, তোমার নাম নেই। ধরেই নিলাম টেলিফোন নেই তোমার। তবু শিওর হবার জন্য ফোন করলাম ইনফরমেশনে। ওরা জানালো আছে। আর কি, পেয়ে গেলাম নাম্বার। শুটকিকেও নিশ্চয়ই দেখেছিলেন মিস্টার মিলার, তাই না? শুটকি? আমরা ছাড়াও আরো 2টো ছেলে এসেছিল এখানে। একজন রোগা পাতলা আর ঢ্যাঙা, নীল একটা স্পোর্টস কার নিয়ে এসেছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুটকি, ভালো নাম দিয়েছ। উসখুস করছে রড মিলার, শেষে বলেই ফেলল, একটা খুব খারাপ কাজ করে ফেলেছিলাম সেদিন। আর একটু হলেই সর্বনাশ হয়ে গিয়েছিল। ওই যে পাথরের ব্যাপারটা, ক্যাসেলের ওপরে পাহাড়ের মাথায় আমি লুকিয়েছিলাম সেদিন।
ওখানে বসেই নজর রাখছিলাম তোমাদের ওপর। কতগুলো পাথরের আড়ালে ছিলাম। হঠাৎ পা লেগে হড়কে গেল একটা পাথর। চমকে উঠলাম। নিচে রয়েছো তোমরা। কি হলো দেখার জন্য উকি দিলাম। আমাকে দেখে ফেললে তোমরা। ধরার জন্য উপরে উঠতে লাগলে, লাফিয়ে সরে এসে ছুটলাম। কয়েকটা পাথর গড়িয়ে গিয়ে ধাক্কা লাগলো আলগা পাথরের স্তূপে। ব্যাস, নামলো পাথর ধস। ওই জায়গাটাই এমন। তোমরা আটকে গেলে গুহায়। তাড়াতাড়ি নেমে গিয়ে গুহার বাইরে দাঁড়ালাম। কি করব না করব দিশাহারা হয়ে পড়েছিলাম। ধরেই নিয়েছিলাম চ্যাপ্টা হয়ে গেছো তোমরা। মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম ওখানেই। পাথরের ফাঁক গলে লাঠির মাথা বেরোতে দেখে কি যে খুশি লেগেছিল বলে বোঝাতে পারবো না। থামল সে। সত্যি বলছি, ইচ্ছে করে ফেলিনি। ওটা নিতান্তই দুর্ঘটনা। এরপর আর কোনো কথা চলে না। চুপ করে গেল মুসা। নিচের ঠোঁটে চিমটি কাটছে গোয়েন্দা প্রধান কিশোর পাশা। হঠাৎ মুখ তুলে বলল, কিন্তু কয়েকটা ব্যাপার পরিষ্কার হচ্ছে না এখনো। আপনার সঙ্গে যেদিন দেখা করলাম, আহ, মিছে কথা বলেছেন সেদিন। ঝোপ আপনি পরিষ্কার করেননি, অথচ বলেছিলেন যে আপনি করেছেন। কেন? আর টেবিলে লেমনেডও রেডি রেখেছিলেন। তা আপনি কি করে জানলেন যে আমরা যাব আপনার ওখানে? কি করে জানলাম? গুহা থেকে বেরোলে তোমরা, গাড়ি পর্যন্ত তোমাদেরকে অনুসরণ করে গিয়েছিল মিলার। বেশ জোরেই সোফারকে আমার এই জায়গাটার নাম বলেছিলে। পাথরের আড়ালে লুকিয়ে শুনেছিল মিলার। খবর দিল আমাকে, লেমনেড রেডি করলাম। জানালায় দাঁড়িয়ে দেখলাম রোলস রয়েসটা আসছে। একটা মাচেটে নিয়ে চট করে গিয়ে ঢুকে পড়লাম একটা ঝোপে। হঠাৎ নাটকীয়ভাবে বেরিয়ে এসে চমকে দিতে চেয়েছিলাম তোমাদেরকে। চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম স্নায়ুর ওপর। তারপর শোনালাম টেরর ক্যাসেলে ভূত আমদানি করার কাহিনী। মুসা কিন্তু সত্যিই ভয় পেয়ে গিয়েছিল। চট করে আরেকটা দিকে মুখ ঘুরিয়ে নিল মুসা। তোমাদেরকে ক্যাসেল থেকে দূরে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। বড় বেশি একরোখা ছেলে তোমরা। বেশি বাড়াবাড়ি করতে গিয়ে আজ ধরাই পড়ে গেলাম। এতই তাড়াহুড়ো করেছি, সুড়ঙ্গ মুখের দরজা বন্ধ করতেও ভুলে গেছি। পাখিগুলো গিয়ে ঢুকলো সুড়ঙ্গে, আর ফাঁস করে দিল ভূতের পরিচয়। আচ্ছা, জিপসি বুড়ি সেজে কে গিয়েছিলেন? নিশ্চয়ই আপনার বন্ধু মিস্টার মিলার। হ্যাঁ, ভয় দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে। না না, ভয় পাইনি, বরং কৌতূহলটা আরো বেড়ে গিয়েছিল। আর সন্দেহও বেড়ে গিয়েছিল তার সাথে সাথে। ভূত নয়, টেরর ক্যাসেলে মানুষের বাস আছে, সেটা কিন্তু আরো স্পষ্ট করে দিল রবিনের তুলে আনা ছবি। আর্মার স্যুটে মরছে নেই, লাইব্রেরির বইয়েও ধুলো নেই।
সেন্ট মাখিয়ে নিয়েছেন পাতলা অয়েল পেপারে, সুতোয় কাগজের এক মাথা বেঁধে ঝুলিয়ে দিয়েছেন ওপর থেকে, তারপর সুতো ধরে টেনে নাচিয়েছেন ওটাকে। আর কুয়াশাতঙ্কর জন্য কোনো ধরনের কেমিক্যাল পুড়িয়েছিলেন, তাই না? আর তার মাধ্যমে আপনি তৈরি করেছেন এমন ধোঁয়া, এমন কোনো ধরনের কেমিক্যাল যেটার ধোঁয়ার কোনো গন্ধ নেই। দেয়ালের গোপন ছোট ছোট ছিদ্র দিয়ে চালান করে দিয়েছেন প্যাসেজে। কি ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিকই বলেছ। না, মাথায় ঘিলু আছে তোমার, স্বীকার করতেই হবে। আর আয়নার ভূত তো আপনি নিজেই। মেয়ে মানুষের পোশাক পরে প্যাসেজ দিয়ে পাল্লা খুলে দাঁড়িয়ে পড়েছেন, আর তারপর সুযোগ বুঝে আবার চট করে পাল্লা খুলে ভেতরে ঢুকে প্যাসেজ বন্ধ করে দিয়েছেন। খুবই সহজ ব্যাপার, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, কোন কৌশলে লোকের স্নায়ুর উপর চাপ ফেলেছেন আপনি? অস্বস্তি, ভয়, শেষে আতঙ্ক এসে চেপে ধরে, সেটা কি করে সম্ভব হলো? আরো ভাবো, আরো ভাবো, মাথা খাটিয়ে বের করার চেষ্টা করো। শেষ পর্যন্ত না পারলে বলে দেব। এখন এসো, কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের। সবাইকে পাশের ঘরে নিয়ে এলো ফিলবি। বিরাট এক ড্রেসিং রুম, নানা ধরনের উইগ, পোশাক আর মেকআপের সরঞ্জাম থরে থরে সাজানো রয়েছে কয়েকটা আলমারিতে। একপাশে বিরাট এক র্যাকে অনেকগুলো গোল ক্যান। ওগুলোতে ফিল্ম, আমার অভিনয় করা সমস্ত ছবির একটা করে ফিল্ম। এক সময় কোটি কোটি লোককে অনেক আনন্দ দিয়েছি, অথচ আজ আমাকে ভূত সেজে লুকিয়ে থাকতে হচ্ছে লোকচক্ষুর আড়ালে। কেমন বিষণ্ণ গলা অভিনেতার, সবারই মন ছুঁয়ে গেল। তাও রেহাই পেলাম না। তোমরা এলে, ছদ্মবেশ খুলে ফেললে আমার। কাল সকাল থেকেই পিলপিল করে লোক আসতে থাকবে, হাসাহাসি করবে, টিটকিরি দেবে। কেউ কোনো কথা বলল না। আবার বলে উঠল জন ফিলবি। তবে গলার স্বর নিয়ে কেউ আর হাসতে পারবে না এখন। ওষুধ খেয়ে আর প্র্যাকটিস করে করে সারিয়ে ফেলেছি আমি, কিন্তু এত কষ্ট করে কি পেলাম? নিচের ঠোঁটে সমানে চিমটি কেটেই চলেছে গোয়েন্দা প্রধান কিশোর পাশা। আবার আমাকে নিয়ে হাসাহাসি করবে লোকে। ক্যাসেলটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবে ব্যাংক। এবার হয়তো সত্যি আত্মহত্যা করতে হবে আমাকে। মিস্টার ফিলবি, এই ক্যানগুলোতে আপনার অভিনীত সমস্ত ছবি আছে, তাই না? হ্যাঁ, কোথাও ভূত সেজেছি আমি, কোথাও দানব, কোথাও জলদস্যু। নির্বাক ছবির যুগ তো অনেক আগেই শেষ। তার মানে হলো অনেকদিন থেকেই পড়ে আছে এগুলো, আর কোনো হলে দেখানো হচ্ছে না এখন? না, হচ্ছে না। সবাক ছবি ফেলে নির্বাক ছবি কেন দেখবে লোকে? কিন্তু এসব কথা কেন? মিস্টার ফিলবি, মনে হচ্ছে আপনার ক্যাসেল আপনারই থাকবে। একটা বুদ্ধি এসেছে মাথায়, আগামীকাল জানাবো আপনাকে। আর হ্যাঁ, এখান থেকে কোথাও যাবেন না প্লিজ, ভয়ের কিছু নেই। আপনি যে টেরর ক্যাসেলের ভূত, সেই কথাটা এখনই ফাঁস করছি না আমরা। অনেক রাত হলো, চলি তাহলে, কাল দেখা হবে। সুড়ঙ্গ পথে আবার ক্যাসেলের দিকে ফিরে আসলো তারা। আজ আর ভূতের ভয় নেই, ধীরে সুস্থে নেমে এলো পথে। তারপর রোলস রয়েসে উঠে রওনা দিল বাড়ির দিকে। পরদিন সকালে আবার হলিউডের দিকে রওনা দিল দুই গোয়েন্দা, কিশোর আর মুসা। রবিন আসতে পারেনি, কাজের চাপ বেশি থাকায় লাইব্রেরিতে চলে গিয়েছে। প্যাসিফিক স্টুডিওর ফটকের সামনে থামল রোলস রয়েস। আজ আর কোনো অসুবিধে হলো না। কেরি ওয়াইল্ডার জানে ওরা আসছে, জানিয়ে রেখেছে গার্ডকেও। খুলে গেল দরজা, ভেতরে ঢুকে পড়ল রোলস রয়েস। কয়েক মিনিট পরই মিস্টার
ক্রিস্টোফারের অফিসে এসে ঢুকলো দুই গোয়েন্দা। এসে গেছো, বসো। বেশ ভারী গলা পরিচালক ডেভিস ক্রিস্টোফারের। তারপর কি খবর? ভূতের বাড়ি খুঁজে পেয়েছি স্যার। তাই নাকি? তা সে কি ধরনের ভূত? ধরন ঠিক করা কঠিন। আসলে ভুতুরে করে রেখেছিলেন একজন মানুষ, মরা নয়, জ্যান্ত। তাই নাকি? বেশ মজার ব্যাপার। ঠিক আছে, সব কিছু খুলে বলো তো। চুপচাপ সব শুনলেন পরিচালক। তারপর বললেন, যাক, জন ফিল্বি বেঁচে আছে জেনে ভালোই লাগছে। এককালের মস্ত অভিনেতা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা ব্যাপার তো বললে না, নার্ভাস করতো কি করে লোককে? গত রাতে মিস্টার ফিলবির ওখান থেকে ফিরে অনেক ভেবেছি স্যার। শেষে কিন্তু বুঝে ফেলেছি ব্যাপারটা। পাইপ অর্গান। পাইপ অর্গান? হ্যাঁ স্যার, চাচার বুকশেলফে অর্গানের ওপর একটা বই আছে। এক জায়গায় লেখা আছে সাবসনিক ভাইব্রেশন অদ্ভুত প্রতিক্রিয়া করে নাকি মানুষের স্নায়ুর উপর। এক ধরনের চাপ সৃষ্টি করে। প্রথমে অস্বস্তি বোধ শুরু হয়, তারপরে বাড়তে থাকে অস্বস্তি, তারপর ভয়, আর সব শেষে আতঙ্কিত করে তোলে যে কোনো মানুষকে। বুদ্ধি আছে লোকটার। কিন্তু ভুতুরে ক্যাসেলের ভূতকে লোকের সামনে বের করে আনাটা কি উচিত হবে? একেবারে কিন্তু স্যার ধ্বংস হয়ে যাবে ফিলবি। এখন একমাত্র আপনি ওকে বাঁচাতে পারেন। আমি? সেটা কিভাবে? হ্যাঁ স্যার, আপনি ওর সমস্ত নির্বাক ছবিকে সবাক করে তুলতে পারেন। কণ্ঠ উনি দিতে পারবেন। এখন ওনার গলায় যে প্রবলেমটা ছিল ওটা এখন আর নেই। আর চিন্তা করে দেখুন, এর মাধ্যমে ওনারও প্রচুর আয় হবে। ক্যাসেলটাও আবার কিনে নিতে পারবেন মিস্টার ফিলবি। এতদিন ভূত সেজে মানুষকে কি করে ভয় দেখিয়েছেন সেসব প্রকাশিত হবে বিভিন্ন খবরের কাগজে। লোকেও দেখতে আসবে টেরর ক্যাসেল। আর ভেতরে সব অদ্ভুত কাণ্ড কারখানা পয়সার বিনিময়ে তিনিও দেখাতে পারবেন। বেশ ভালোই আয় হবে ওখান থেকেও। আসলে কি জানেন, মস্ত বড় একটা প্রতিভাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল লোকে। সেটাও না বুঝে অবশ্য। এতগুলো বছরে অনেক ক্ষতি হয়ে গেছে তার। তবে স্যার, আপনি যদি সাহায্য করেন তাহলে কিন্তু পুষিয়ে নিতে পারবেন কিছুটা। তোমার অনুরোধ আমি রাখবো কিশোর পাশা, কথা দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যাক, মিস্টার ফিলবির অভিনীত ছবিগুলো এবার তাহলে দেখতে পাবো। হ্যাঁ, এবার দেখতে পাবো। হ্যাঁ, ভালো কথা। অনেক খোঁজ খবর করেছি আমি, কিন্তু সত্যি সত্যি কোনো ভুতুরে বাড়ি কোথাও নেই। গুজব থাকে ভূত আছে, ভূত আছে, কিন্তু ভালো মতো খোঁজ খবর করলেই বেরিয়ে পড়ে অন্য কিছু। সে যাই হোক, ওই প্রজেক্ট বাদ দিতে হচ্ছে আমাকে। তাহলে কি? সামনে ঝুঁকল কিশোর। হাত তুললেন মিস্টার ডেভিস ক্রিস্টোফার। এক সেকেন্ড, আগে শোনো সব কথা। কথা দিয়েছিলাম তোমাদের নাম প্রচার করব। ব্যবস্থাটা আসলে তোমরাই করে দিলে। চমৎকার কিন্তু একটা গল্প হবে, সত্যি ঘটনার উপরে ভিত্তি করে। টেলিভিশনের জন্য যদি একটা ফিল্ম তৈরি করি আর নাম দিই মিস্টার ফিলবি অফ টেরর ক্যাসেল, কেমন হয় সেটা বলো তো? প্রায় লাফিয়ে উঠল কিশোর আর মোসা। হাততালি দিয়ে চেঁচিয়ে উঠে বলল, তাহলে খুব ভালো হয় স্যার, খুবই ভালো। আরেকটা ব্যাপার, তোমাদের মাঝে আমি কিন্তু ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। গোয়েন্দা হিসেবে কিন্তু ভালোই নাম করতে পারবে। চালিয়ে যাও, দরকার হলে আমিও সাহায্য করব তোমাদের। কি খুশি? খুশিতে ধেই ধেই করে লাফানো বাকি রাখলো দুই গোয়েন্দা। আমরা তাহলে যাই স্যার, রবিনকে খবরটা দিতে হবে। ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে এলো কিশোর। পেছনে তাকালো, দেখতে পেল সারাক্ষণ সদা গম্ভীর চিত্র পরিচালকের মাঝেও সংক্রামিত হয়েছে তাদের আনন্দ। কুৎসিত ঠোঁটে ফুটেছে নিষ্পাপ সুন্দর এক চিলতে হাসি।